একটা রহস্যময় শব্দ, যেটা শুনলে সেই মানুষটার 3 দিনের মধ্যে এমন অবস্থা হয় যে অবশেষে নিজের মৃত্যু কামনা করে। এই মুভির এন্ডিং আর টুইস্ট শুধু থ্রিল দেবে না, রীতিমতো তোমার ব্রেন নিয়ে খেলবে। আজকের মুভি দ্য এম্পটি ম্যান। 4 জন বন্ধুর গ্রুপ চলেছে ট্রেকিং করতে। গ্রেগ, পল, ফিওনা, রুথি। এদের নেশা পৃথিবীর বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়ানো। সুদূর পাহাড় পেরিয়ে হিমালয়ের পাদদেশের বুক চিরে এক অসাধারণ জায়গায় এসে তারা বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়ায়। পল হঠাৎ অনেক দূর থেকে হালকা বাঁশির আওয়াজ শুনতে পেয়ে বিভোর হয়ে পড়ে, যেটা অবশ্য ও ছাড়া কেউ শুনতে পাচ্ছে না। আওয়াজ লক্ষ্য করে এগিয়ে যেতেই হঠাৎ পল একটা গর্তের মধ্যে পড়ে যায়। আচমকা এমন কাণ্ডে সবাই হতচকিত হয়ে পড়ল, কারণ পলের কোনো আওয়াজ আসছে না। তাই গ্রেগ সিদ্ধান্ত নিল দড়ি বেঁধে নিচে নামার। সেই মতো গর্তের ভিতর নামতেই সে বেশ অবাক হলো, কারণ জায়গাটা বেশ বড়। এটাকে গর্ত না বলে গুহা বলা যেতে পারে। গ্রেগ সন্তর্পণে কিছুটা এগোতেই দেখে পল ধ্যানের মুদ্রায় এক বিশাল ইনহিউম্যান কঙ্কালের সামনে বসে আছে। গ্রেগ খুব সহজেই বুঝতে পারল এই বিশাল কঙ্কাল মানুষের মতো দেখতে হলেও এটা কোনো মতেই মানুষ নয়। কিন্তু পল এইভাবে কেন বসে আছে? কাছে গেলে শুনতে পায় পল ফিস ফিস করে বলছে, আমায় স্পর্শ করলেই মারা পড়বে। সে একভাবে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আচমকা কেঁদে উঠতেই পরক্ষণে চুপ করে কঙ্কালটার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। গ্রেগ কোনো মতে ওকে সেখান থেকে বের করে কাঁধে নিয়ে চলল। গ্রেগ পুরো বিষয়টা মেয়েদের কাছে চেপে গেছে, কারণ ওখানে যা দেখেছে সেটা তার নিজেরই বিশ্বাস হচ্ছে না। ঠান্ডা ক্রমশ বাড়ছে। কনকনে হাওয়া জ্যাকেট ভেদ করে বুকের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। কিছুটা রাস্তা এসে রুথি পাহাড়ের পাদদেশে একটা ফাঁকা বাড়ি দেখলে তারা আজকের রাত ওইখানেই কাটানোর সিদ্ধান্ত নিল। পল তখন থেকে একটাও কথা বলেনি, পাথরের মতো পড়ে রয়েছে। তবে অদ্ভুত ব্যাপার, ওর শরীরে কোথাও আঘাতের চিহ্ন মাত্র নেই। সবার মধ্যে চিন্তা পারল ওকে যত দ্রুত সম্ভব হসপিটাল নিয়ে যেতে হবে, কিন্তু আজ এই প্রতিকূল সময় বেরিয়ে 5 মাইল দূর হসপিটাল যাওয়া প্রায় অসম্ভব। তাই আজ রাতটুকু এইখানেই থাকতে হবে। রাত নামার সাথে তুষারপাত বাড়ল। রুথি ওর পাশেই বসে। পলকে এখানে আনার পর রুথি ওর হাতে একটা ছোট্ট বাঁশি পেয়েছে, যেটা ও আগে কখনো দেখেনি। কি মনে করে ও বাঁশিটা বাজাতেই পরক্ষণে এক অদ্ভুত আওয়াজ ভেসে এলো। সে অতটা পাত্তা দিল না। ক্লান্তির চোটে চোখে ঘুম নেমে আসছে। কিন্তু যখন ঘুম ভাঙল, শুনতে পায় বাড়ির চারপাশ দিয়ে খটখট শব্দে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। তবে কিছুক্ষণ পর আওয়াজটা নিজে থেকেই থেমে গেলে রুথি অতটা পাত্তা দেয় না। পরদিন সকাল আরও ভয়ানক হয়ে উঠল। বাইরে ভীষণ তুষারঝড় হচ্ছে। ওরা রুথিকে খেতে দিয়ে দুজন বাইরে গেল যদি কিছু ব্যবস্থা করা যায় এই আশায়। পলের অবস্থা এখনো একই আছে। রুথি জানলা দিয়ে দেখে বাইরে তুষারঝড়ের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে আছে। রুথির সাহায্যের জন্য এগিয়ে গেলে সেই মানবীয় অবয়ব অল্প অল্প করে পিছিয়ে যায়। তারপর আচমকা ওর দিকে হঠাৎ ছুটে আসলে রুথি ভয় ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। দরজায় পড়তে লাগলো একের পর এক ধাক্কা। রুথি সজ্ঞানে আসতেই শুনতে পায় গ্রেগ চিৎকার করে দরজা খুলতে বলছে। রুথি ওদের ভিতরে আসতে দিয়ে জানায় একটু আগে সে কাউকে দেখেছে, কিন্তু ওর হাব ভাব দেখে গ্রেগ বেশি কথা বাড়ায় না। দুঃখের বিষয় যে আজ রাতটাও তাদের এইখানেই থাকতে হবে। নিঝুম মধ্যরাতে হঠাৎ দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। পল রুথির কানে কিছু একটা ফিসফিস করছে। সকালে ঘুম ভাঙলে পলকে পাওয়া যায় না। বরফে ওর পায়ের ছাপ লক্ষ্য করে কিছুটা গেলে দেখা গেল ঠিক ওই ব্রিজটার সামনে ধ্যান মুদ্রায় বসে পল বাঁশি বাজাচ্ছে। এইবার গ্রেগ আর ধৈর্য রাখতে পারে না, কিন্তু পল নির্বাক চোখে ওর দিকে তাকাতেই আচমকা রুথি ওর পিঠে ছুরি দিয়ে আঘাত করে গ্রেগ আর ফিওনাকে পাহাড় থেকে ফেলে দেয়। এরপর কিছুক্ষণ পলের দিকে অসাড়ভাবে চেয়ে থাকার পর নিজেও পাহাড় থেকে ঝাঁপ দিল। জেমস পেশায় একজন প্রাক্তন ডিটেকটিভ হলেও সে এখন একটা ছোটখাটো দোকানে কাজ করে। বেলায় লাঞ্চ করতে এসে রেস্টুরেন্টে বিল পেমেন্ট করার সময় একটা পুরনো বার্থডে কুপন দেখালে রেস্টুরেন্টের তরফ থেকে তাকে বার্থডে উইশ করে, কিন্তু আজ ওর বার্থডে নয়। পার্কে জেমস একজন টিনেজ গার্ল আমান্ডার সাথে দেখা করতে আসে। জেমসের জীবনে একটা বড় অংশ জুড়ে রয়েছে তার দুঃস্বপ্ন, কারণ কয়েক বছর আগে জেমসের পরিবার গাড়ি দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে ওই ঘটনার দোষ জেমস নিজেকেই দিয়ে আসছে। এর ঠিক কদিন পর
আমান্ডার বাবাও মারা গেছিলেন। ওর সাথে পরিবারের তেমন একটা ভালো সম্পর্ক কোনোদিনই ছিল না, তাই ঘটনাক্রমে আমান্ডা জেমসকে তার অভিভাবকের মতোই মানত। আমান্ডা বলে প্রতিদিনের জীবনের দুঃখ কষ্ট থেকে মনকে বিরত রাখতে সে এক ধরনের মেডিটেশন করছে। এই মেডিটেশন অনুযায়ী একটা জিনিসকে উদ্দেশ্য করে একাধিক মানুষ যত ভাববে ততই সেটা বাস্তবে আকার ধারণ করবে। আমান্ডার এমন বোকা বোকা কথা শুনে জেমস খুব একটা গুরুত্ব দেয় না। এই ঘটনার ঠিক কিছুদিন পরেই হঠাৎ জেমসের কাছে আমান্ডার মা কুইলের ফোন আসলো। আমান্ডা নিখোঁজ। পুলিশের সাথে জেমস আমান্ডার বাড়ি গেলে দেখতে পায় আয়নায় রক্ত দিয়ে লেখা দ্য এমটি ম্যান মেড মি ডু ইট। পুলিশ ঘটনাস্থল থেকে কিছু প্রমাণ সংগ্রহ করার সাথে ফরেন্সিক রিপোর্ট এলে জেমসকে জানায় আয়নায় ওই রক্ত আমান্ডার নয় বরং কোনো প্রাণী। জেমস যেটুকু কথা বলে বুঝলো পুলিশের বিষয়টা নিয়ে তেমন কোনো ইন্টারেস্ট নেই। এমনিতেও এসব ক্ষেত্রে তাদের গাফিলতির জন্য ভিকটিমকে পাওয়াও যায় না, তাই জেমস নিজে ব্যাপারটার দায়িত্ব নিল। জেমস আমান্ডার ডায়েরির মধ্যে পন্টিফেক্স ইনস্টিটিউটের একটা কাগজ পায়, যার পিছনে লেখা ছিল টুলপা। ডায়েরি, দেওয়ালে লাগানো ছবি রহস্য আরও বাড়িয়ে তুলল। কুইলকে জিজ্ঞেস করে জানতে পারে কদিন আগে আমান্ডা ক্লাসে কান্নাকাটি করছিল, তবে বিষয়টা কি সে নিয়ে তাকে জানায়নি। ফলে জেমস আমান্ডার হাই স্কুল বন্ধুদের একে একে জেরা করতে শুরু করে। সে ডেভারা নামের মেয়েটার থেকে একটা অদ্ভুত ব্যাপার জানতে পারল, দ্য এমটি ম্যান। কদিন ধরে এই গল্পটা তাদের গ্রুপে ঘুরছে। শুরুতে বুজরুকি মনে হলেও তার ধারণা ভুল প্রমাণিত হয়েছে, কারণ দুদিন আগে আমান্ডা, লিজা, মায়ার, ডানক্যান আর ব্র্যান্ডন সন্ধ্যায় রক ব্রিজে আড্ডা দিচ্ছিল। তখন একটা ফাঁকা বোতল পড়ে থাকতে দেখে সেটাকে মজা করে তুলে আমান্ডা তাদের এমটি ম্যানের কথা জানায়। বলে অন্ধকারে নির্জন ব্রিজে কোনো ফাঁকা বোতল খুঁজে পেলে সেটাই হুইসেল ব্লো করে যদি এমটি ম্যানকে স্মরণ করা হয় তাহলে সে সত্যিকারে চলে আসে। প্রথম দিনে তুমি এমটি ম্যানকে শুনতে পেয়ে তার কথা ভাববে, দ্বিতীয় দিন সে তোমায় ফলো করবে, আর তৃতীয় দিন সে তোমায় খুঁজে নেবে। তার কথা শুনে সবাই বোতলে হুইসেল ব্লো করে আমান্ডাকে নিয়ে মজা করে। আমান্ডা একা ব্রিজের মাঝে বসে এমটি ম্যানকে স্মরণ করে হুইসেল ব্লো করলে হঠাৎ দমকা হাওয়ার সাথে অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। তখনই ব্রিজের অপর প্রান্ত থেকে ভেসে আসলো তীক্ষ্ণ শীষের আওয়াজ। হঠাৎ কেউ ক্রমশ তাদের দিকে ছুটে আসছে মনে হলে তখনই তারা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার ঠিক পরের দিন সে মলে আমান্ডাকে দেখে ব্র্যান্ডনের কানে ফিসফিস করে কিছু একটা বলতে। কথাটা শেষ করেই ডেভারা অন্যমনস্ক হয়ে পড়লে জেমসকে ব্র্যান্ডনের অ্যাড্রেস দিয়ে চলে যায়। জেমস ব্র্যান্ডন আর লিজার বাড়ি গেলে জানতে পারে দুজনেই নিখোঁজ। লিজার বাড়িতে ঢুকলে দেখে সেখানে কেউ নেই, আর টিভিতে একটা ইজিপশিয়ান শো চলছে যেখানে একজন বলে দ্য গড আটুম ইজ কামিং। জেমস লিজার রুম থেকেও পন্টিফেক্স ইনস্টিটিউটের একটা প্রসপেক্টাস পায়, আর সাথে বাগানে পড়েছিল তার পোষ্য কুকুরের মৃতদেহ। বিষয়টা জেমসকে ভীষণ রকম ভাবিয়ে তুলল, কারণ ডেভারা বাদে আমান্ডার সব বন্ধু নিখোঁজ। জেমস এরপর নির্জন পরিত্যক্ত রক ব্রিজে আসে তদন্ত করতে। সেখানে ঠিক মাঝ বরাবর পড়েছিল আমান্ডাদের ফেলে যাওয়া সেই ফাঁকা বোতল। জেমস বোতলটায় হুইসেল ব্লো করে কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করলে পরক্ষণেই হঠাৎ পাখি ও ঝিঁঝি পোকার ডাক রহস্যজনকভাবে থেমে যায়। শুনতে পেল ম্যানহোল থেকে কিছু একটা ঠোকার শব্দ আসছে। জেমস নিচে নেমে চেক করলে অবাক হয়ে যায়, কারণ সেখানে ঝুলছিল আমান্ডার প্রতিটা বন্ধুর দেহ, আর সেখানে লেখা দ্য এমটি ম্যান মেড মি ডু ইট। সন্ধ্যায় পুলিশ আসলে সকলের বডি উদ্ধার করে। জেমসের অবশ্য সব সন্দেহ এখন পন্টিফেক্স ইনস্টিটিউটের উপর। এদিকে রাত নামলে ডেভারার সাথেও অলৌকিক কাণ্ড করতে শুরু করলো। ওর এমন হ্যালুসিনেশন হয় যেন কেউ ওকে মারার চেষ্টা করছে, কিন্তু বাস্তবে ডেভারা নিজেকেই শেষ করে দেয়। লক্ষণীয় বিষয়, ডেভারার মৃত্যুর আগে যে অবয়বটিকে দেখতে পেয়েছিল সেটার সাথে রুথির দেখা সেই অবয়বের বেশ মিল আছে। অফিসার জেমসকে থানায় ডেকে তাকে ডেভারার খবরটা জানিয়ে একটা ঘটনার ব্যাপারে বলল। 3 সপ্তাহ আগে ম্যারিভিল শহরে এক মা তার নবজাত শিশুকে রাস্তার কুকুরদের খাইয়ে দিয়েছিল। তাকে কারণ জিজ্ঞেস করা হলে জানায় বাচ্চাটা নাকি ওর কানে অনবরত ফিসফিস করে কিছু একটা বলতো, এবং ওই মহিলাও দেওয়ালে রক্ত দিয়ে লিখেছিল দ্য এমটি ম্যান, ঠিক যেমনটা ডেভারার বাথরুমে পাওয়া গেছে। সত্যি বলতে এই বহির্বিশ্বে অনেক কিছু আছে যার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই। জেমস বাড়ি ফিরে গুগলে সার্চ করলে পন্টিফেক্স সোসাইটির কিছু ডিস্টার্বিং তথ্য জানতে পারে।
এটা এক ধরনের এনসিয়েন্ট তিব্বতিয়ানদের সিক্রেট গ্রুপ যারা অকাল প্র্যাকটিস ও বিভিন্ন ধারায় বিশ্বাসী। বিভিন্ন সময়কালে এই গ্রুপ প্রতিষ্ঠিত হয়ে অনেকবার ভেঙেও গেছে। মিসৌরিতে 1991 সালে 6 জন পন্টিফেক্স মেম্বারদের দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে উঠে আসে যে তারা নিজেরাই একে অপরকে শেষ করেছে। আর সবথেকে আশ্চর্যের বিষয়, তারা রিচুয়ালের মাধ্যমে টুলপাকে বাস্তবে আনতে চেয়েছিল। জেমসের মনে পড়ে আমান্ডার ডায়েরিতে টুলপা শব্দটা সে দেখেছিল। ফলে টুলপা নিয়ে রিসার্চ করলে বেরিয়ে আসে সবথেকে কন্ট্রোভার্সিয়াল তথ্য। টুলপা, এ মাইন্ড মেড বডি। পন্টিফেক্স গ্রুপের একজন লিডারের মতে ভাবনা, মনোযোগ আর সময়, এই তিনটে একত্র করলে টুলপাকে বাস্তবে আনা সম্ভব। তো টুলপা এই গল্পের সবথেকে বড় রহস্য, জানি বহু অজানা তথ্য আছে যেটা আমি গল্পের একদম শেষে বলবো। জেমসের সাথে কুইল হঠাৎ দেখা করতে আসলে জেমস তাকে মেন্টালি সাপোর্ট দিয়ে আজ রাতটুকু তাদের বাড়িতেই থাকতে বলে। মাঝরাতে ঘুমের মাঝে হঠাৎ জেমস উঠে বসে। মনে হলো দরজার বাইরে কেউ যেন ভারী পায়ে ঘুরছে। মনে সাহস নিয়ে বাইরে আসলে দেখে সদর দরজা খোলা, কেউ নেই। পরের দিন জেমস যায় শহরের পন্টিফেক্স ইনস্টিটিউটে। সেখানে সোসাইটির লিডার অর্থাৎ আর্থার লেকচার দেওয়ার সময় এমটি ম্যানের কথা উল্লেখ করলে জেমস তার সাথে পার্সোনালি দেখা করে এই বিষয়ে জানতে চায়। আর্থার বলে এমটি ম্যান এক প্রকার ধ্যান অথবা বলা যেতে পারে একই ধারণার বাহ্যিক প্রকাশ। যেমন একটা মানুষ জীবজগৎ এবং বায়ুমণ্ডল দ্বারা বেঁচে আছে, তেমন মানুষের সমস্ত চেতনা বেঁচে রয়েছে অনন্ত শূন্যের মাধ্যমে। মানুষের অবচেতন মনকে বিভিন্নভাবে জাগিয়ে তুলতে যে সাহায্য করে তাকেই বলা হয় এমটি ম্যান। অবশ্য জেমসের এইসব কথা যুক্তিহীন মনে হলে সে আমান্ডাকে খোঁজার দিকে বেশি ফোকাস করে। জেমস লুকিয়ে কয়েকজন মেম্বারকে ফলো করে তাদের সিক্রেট মিটিং রুমে পৌঁছায়, যেখানে বেশ কিছু জনকে অদ্ভুতভাবে ধ্যানমগ্ন অবস্থায় লক্ষ্য করে। জেমস এই রহস্যের আরও গভীরে প্রবেশ করলে পৌঁছায় আন্ডারগ্রাউন্ড প্যাসেজে, যেখানে কয়েকজন মেম্বার একসাথে এমটি ম্যানকে স্মরণ করে বোতলে হুইসেল ব্লো করছিল। তবে পরক্ষণেই জেমস ধরা পড়ে গেলে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। সেখান থেকে বেরিয়ে সেই মেম্বারের সাথে দেখা হয় যাকে জেমস কনফারেন্স রুমে আমান্ডার ব্যাপারে জিজ্ঞেস করেছিল। ছেলেটা তখন কিছু না বললেও এখন জানায় আমান্ডা এখানে আসতো, তবে যারা এই বিষয়ে নিজেকে পুরোপুরি সমর্পিত করে তাদের ট্রেনিংয়ের জন্য সিক্রেট জায়গায় পাঠানো হয়। তাই আমান্ডাকে হয়তো অফ রুট 32 এর জঙ্গলে পন্টিফেক্স ক্যাম্পে পাওয়া যাবে। সেই মতো জেমস আমান্ডাকে খুঁজতে সেখানে রওনা দেয়। যথাস্থানে পৌঁছে জঙ্গলের মধ্যে জেমস দুটো কেবিন দেখে। একটার মধ্যে আমান্ডা থেকে শুরু করে তার প্রতিটা বন্ধুর ফাইল খুঁজে পায়, যেখানে তাদের সব কিছু ডিটেলস ছিল। তবে সবথেকে অদ্ভুত ব্যাপার, সেখানে রাখা ছিল জেমসের নামে একটা ফাঁকা ফাইল। জেমস পাশের আরেকটা কেবিনে পন্টিফেক্স সোসাইটির বেশ কিছু ভিএইচএস টেপের কালেকশন পায়, যেখানে তারা মানুষদের উপর অদ্ভুত সব এক্সপেরিমেন্ট করছিল। এইসব চেক করতে সন্ধ্যা নেমে আসলে জেমস জঙ্গলের ভিতরে আলো জ্বলতে লক্ষ্য করলে সেইখানে যেতেই এক ভয়াবহ দৃশ্য দেখতে পায়। বেশ কয়েকজন মানুষ আগুনের চারপাশে দৌড়চ্ছে, আবার কখনো থেমে একজোট হয়ে মন্ত্রোচ্চারণ করছে। একটা সময় আগুনের শিখা সোজা আকাশের দিকে উঠে গেলে জেমসের মাথা ঘুরতে শুরু করে। তবে পরক্ষণে নিজেকে সামলে ঘটনাস্থল থেকে বেরোতে গেলে তারা সবাই ওকে ধাওয়া করলে প্রাণ বাঁচিয়ে কোনো মতে গাড়ি নিয়ে পালায়। পরের দিন সংগৃহীত ফাইল পুলিশের কাছে জমা দিয়ে কাল রাতের ঘটনার বিবরণ দিলে পুলিশ উল্টে তাকে তদন্তে হস্তক্ষেপ করতে মানা করে। এরপর জেমস ভালো করেই বুঝে যায় ওকে যা করার নিজেই করতে হবে। তাই আত্মরক্ষার জন্য বন্দুক ও দরকারি জিনিসপত্র কালেক্ট করে সে কুইলকে পন্টিফেক্সের ব্যাপারে সতর্ক করে। তখনই অজ্ঞাত কারোর ফোন আসলে শুনতে পায় সে বিড়বিড় করে মন্ত্র পড়ার আওয়াজ। জেমস বুঝে যায় তারা নিরাপদ নয়, তাই কুইলকে তার রিলেটিভের বাড়িতে রেখে আমান্ডাকে খুঁজে আনার কথা দিয়ে জেমস বাড়ি ফিরে যায়। কিন্তু মাঝরাতে দুঃস্বপ্ন থেকে ঘুম ভাঙলে শুনতে পায় কলিং বেলের আওয়াজ। হাতে ব্যাট নিয়ে দরজা খুলে বেরোতেই জেমস চমকে উঠল, কারণ সামনে রাখা সেই টেডি বিয়ার যেটা জঙ্গলের ক্যাম্পে ছিল। সকাল হতেই জেমস পন্টিফেক্সের সেই ছেলেটাকে ফলো করলে দেখে সে গাড়িতে কয়েকজন মেম্বারকে লুকিয়ে এনে সেন্ট লুইস হসপিটালে প্রবেশ করে। জেমস তাদের পিছু নিলে দেখে কেবিনে একটা লোক মেডিকেল সাপোর্ট নিয়ে অর্ধ কোমা অবস্থায় শুয়ে আছে এবং প্রতিটা মেম্বার তাকে ঘিরে প্রার্থনা করছে। জেমস সেখান থেকে বেরিয়ে ছেলেটাকে কিডন্যাপ করে হসপিটালের ব্যাপারে জিজ্ঞেস করলে জানায় ওই পেশেন্ট বহির্বিশ্বের যেসব শক্তি বা আউটার গড আছে তাদের মেসেঞ্জার হিসেবে কাজ করছে এবং ওরা জাস্ট রিসিভার।
মানুষ প্রচণ্ড জ্বরে, স্বপ্নে বা দেজাভু হলে যেসব জিনিস দেখতে পায় তা সবই নাকি আগে থেকে নির্ধারিত। প্রতি 1000 বছর অন্তর পৃথিবীতে আউটার গডের বার্তা প্রেরণ করার জন্য এমটি ম্যানকে দরকার। কথাটা শেষ করে ছেলেটা পাগলের মতো হাসতে থাকলে জেমস ওকে ফেলে সেখান থেকে চলে যায় এবং রাতে লুকিয়ে পন্টিফেক্স সোসাইটির আর্কাইভ হলে প্রবেশ করে। সেইখানে সেন্ট লুইসের ম্যানিফেস্টেশন ফাইল থেকে সেই পেশেন্টের রিপোর্ট জোগাড় করলে সেখানে জেমসের একটা ফাইল দেখতে পায়, যেখানে তার জীবনের ও তার পরিবারের ছবি সমেত প্রতিটা জিনিসের রেকর্ড রাখা ছিল। তার কদিন আগে ইউজ করা বার্থডে কুপন ছাড়াও সেখানে ছিল তার একটা নগ্ন ছবি। জেমস কিছু না বুঝে সোজা চলে যায় সেন্ট লুইস হসপিটালে এবং সেইখানে নার্সের থেকে ওই পেশেন্টের ব্যাপারে জিজ্ঞেস করলে জানতে পারে তাকে 23 বছর আগে এখানে আনা হয়েছিল। বহুদিন তার সাথে কেউ দেখা করতে না আসলেও ইদানিং প্রচুর লোক আসতে শুরু করেছে, এমনকি এখনো একজন তার কেবিনে রয়েছে। জেমস তখন এই পেশেন্টের কেবিনে ঢুকলে চমকে ওঠে, কারণ সেইখানে আমান্ডা ওই পেশেন্টের পরিচর্যা করছিল। জেমস তখনই কুইলকে ফোন করে আমান্ডাকে খুঁজে পাবার ব্যাপারে জানালে অদ্ভুত রকমভাবে কুইল জেমসকে চিনতে না পেরে ফোন কেটে দেয়। তখনই আমান্ডা বলে সে দুর্বল হয়ে পড়ছে, একজন সাধারণ মানুষ এই অসীম শক্তি বহন করার ক্ষমতা রাখে না, তাই এখন দরকার একটা নতুন রিপ্লেসমেন্ট। আর এইখানে রিভিল হয় সবথেকে বড় টুইস্ট, কারণ এই পেশেন্ট আর অন্য কেউ নয়, স্বয়ং পল। আমান্ডা বলে এমটি ম্যান মানুষের শরীর ফাঁকা পাত্রের মতো ব্যবহার করে। 500 বছর পর এমটি ম্যান পলকে পজেস করেছিল, কিন্তু পরবর্তীকালে এত সময় অপেক্ষা করা তাদের সম্ভব ছিল না, তাই সময়ের অভাবে এমটি ম্যানের জন্য দরকার হয় একটা নতুন বডি, আর সেটা হলো জেমস নিজেই। আসলে জেমস কোনো মানুষ নয়, বরং সে একজন টুলপা, যাকে ওরা মাত্র 3 দিন আগেই বানিয়েছে। টুলপাকে এমটি ম্যানের জন্য ব্যবহার করা তাদের কাছে একটা নতুন এক্সপেরিমেন্টের মতো। জেমসের এই কথায় বিশ্বাস না হলে আমান্ডা বলে 3 দিন আগে 7 তারিখে রেস্টুরেন্টের স্টাফেরা ওর জন্মদিন পালন করলো। তার প্রতিটা মেমোরি, পরিবারকে হারানোর অপরাধ বোধ সবই নাকি তাদের তৈরি। আচ্ছা, এবার এইখান থেকে খুব সহজে এবং ছোট্ট করে পুরো টুলপার বিষয়টা বুঝিয়ে বলি যে আমান্ডা তাকে কি বলতে চাইছে। টুলপা হলো এমন এক ধরনের মানসিক সত্তা বা মেন্টাল এন্টিটি, যেটা মানুষ নিজের কল্পনা শক্তি, মনোযোগ আর বিশ্বাসের মাধ্যমে তার মাথার ভিতরে তৈরি করে। টুলপার ধারণা এসছে প্রাচীন তিব্বতীয় বৌদ্ধ ধর্ম থেকে। তাদের ভাষা স্টুলপা বা টুলপা একটা চিন্তার রূপ। তিব্বতীয় লামারা গভীর ধ্যানে বসে মন, চিন্তা আর কল্পনাকে একত্র করে এক বা একাধিক সত্তা বা টুলপা সৃষ্টি করতেন, যাদের তারা গাইড করত, এমনকি তাদের সাথে কথাও বলতো। টুলপা তৈরি করার এই প্রক্রিয়াকে বলে টুলপাম্যান্সি, এবং যারা এই প্রক্রিয়ায় অংশ নেয় তাদের বলা হয় টুলপাম্যান্সার্স। সহজ উদাহরণ দিয়ে বললে, ছোটবেলায় অনেক বাচ্চাদের একটা কাল্পনিক বন্ধু থাকে, যার সঙ্গে তারা খেলে, কথা বলে, গল্প করে, কিন্তু তাকে কেউ দেখতে না পেলেও শিশুটা বিশ্বাস করে সে সত্যি আছে। আরও একটা উদাহরণ দিই, ধরো একজন লেখক বহু বছর ধরে একটা কাল্পনিক চরিত্র নিয়ে গল্প লিখছে। সেই গল্পের একটা চরিত্র হলো রোহন। তো লেখক প্রতিদিন কল্পনা করে রোহন কিভাবে হাঁটে, কিভাবে কথা বলে বা প্রেমে পড়লে কিভাবে প্রতিক্রিয়া দেয়। এবার দীর্ঘ সময় ধরে লেখকের মাথায় রোহন একটা বাস্তব মানুষের মতোই হয়ে ওঠে, আর এটাই হলো টুলপা। তো প্রাচীন তিব্বতীয় লামারা এই টুলপাকে বাস্তবে তৈরি করতে পারতেন, যার উল্লেখ বিভিন্ন সময়কাল ধরে রয়েছে। যেমন ক্যারল স্টিন, একজন ব্রিটিশ লেখিকা যিনি প্যারানর্মাল আর মানসিক শক্তি নিয়ে লেখেন। তিনি নিজের বইতে তার টুলপা তৈরি করার অভিজ্ঞতা জানিয়ে গেছে। এছাড়াও ইউটিউব, রেডিট ও ইন্টারনেট জুড়ে প্রচুর টুলপার ঘটনা উল্লেখ রয়েছে। টুলপার আধ্যাত্মিক বিষয় বাদ দিলেও আধুনিক মনোবিজ্ঞান অনুযায়ী এর একটা নাম আছে, অ্যাটোনোমাস হ্যালুসিনেশন। তো আশা করি এইবার বিষয়টা বোঝা গেল যে মুভিতে পন্টিফেক্স সোসাইটির মেম্বাররা এমটি ম্যানকে নতুন শরীর দেওয়ার জন্য জেমসকে টুলপা হিসেবে তৈরি করে। এই সোসাইটির মেম্বাররা এমটি ম্যানকে আউটার গডের সাথে উল্লেখ করেছে। তো এই আউটার গড আসলে কি? আমার এই ভিডিও যদি খুব ভালো করে দেখো তাহলে বুঝবে মুভির বিভিন্ন জায়গায় অল্প অল্প করে এই বিষয়ে হিন্টস দেওয়া হয়েছে। প্রথমে জেমস যখন আমান্ডার বন্ধু লিজার বাড়ি যায়, তখন টিভিতে একটা ইজিপশিয়ান শো চলাকালীন একটা লাইন শুনতে পাওয়া যায়, দ্য গড আটুম ইজ কামিং। তো কে এই গড আটুম? আটুম হলেন প্রাচীন মিশরের সবথেকে প্রাচীন ও সর্বপ্রথম ঈশ্বর। তাকে বলা হয় দ্য সেলফ ক্রিয়েটেড ওয়ান, যিনি নিজেকে সৃষ্টি করেছেন। তিনি অসীম শূন্যতা থেকে উঠে এসে কসমিক অর্ডার তৈরি করেছিলেন। অসীম শূন্যতা হচ্ছে সেই আদিম ক্যানভাস যার উপর জগৎ, সময়, আলো, প্রাণ সব সৃষ্টি হয়েছে।
ইজিপশিয়ান ও গ্রিক মাইথোলজি বাদেও হিন্দু ঋগ্বেদে অসীম শূন্যতার কথা উল্লেখ রয়েছে। গড আটুমকে মানবাকৃতির ঈশ্বর হিসেবেও কল্পনা করা হয় এবং তার মধ্যে সৃষ্টি ও ধ্বংসের দুটো রূপই বিদ্যমান। তো গড আটুমের নেগেটিভ সত্তাকে পৃথিবীতে আনার জন্য দরকার হয় একটা বাহক, যেটা ছিল পল, এবং তার আগে যে ছিল তার কঙ্কাল পলদের গ্রুপ ভুটানের উড়া ভ্যালিতে দেখেছিল। আর এখন তার বর্তমান বাহক হলো জেমস। পন্টিফেক্স সোসাইটি সাধারণত এমন মানুষদেরই তাদের মেম্বার বানাতে টার্গেট করত যারা মানসিকভাবে দুর্বল, এবং এই কারণে গড আটুম তার নেগেটিভ সত্তাকে পৃথিবীতে আনার জন্য পুরো গ্রুপের মধ্যে পলকেই বেছে নিয়েছিল, কারণ পলের হাতে কাটা দাগ নির্দেশ করে তার দুর্বল মানসিকতা। আর অন্যদিকে জেমসও তার পরিবারের মৃত্যুর জন্য নিজেকেই দোষী ভাবত। মুভির একদম শেষ দৃশ্যে জেমসকে যাকে পজেস করতে দেখানো হয়েছে তার প্রতিরূপ খানিকটা কসমিক হররের স্রষ্টা এইচপি লাভক্রাফটের ক্থুলু মাইথোলজির ব্ল্যাক এল্ডার গড নিয়ার ল্যাথোটেপের মতো। তাকে বলা হয় দ্য মেসেঞ্জার অব দ্য আউটার গডস হু ওয়ার্কস অ্যামং মেন। লাভক্রাফট নিজেও তাকে দ্য ডার্ক ভার্সন অব ইজিপশিয়ান গড আটুম রূপে বর্ণনা করেছেন। তো অবশেষে দেখানো হয় জেমস পজেস হয়ে যাওয়ার পর পলকে শেষ করে দেয়, কারণ এখন সে দ্য এমটি ম্যান। তো এই ছিল দ্য এমটি ম্যান মুভির গল্প। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর যারা কসমিক হরর নিয়ে আরও জানতে চাও তারা এই বাঁ দিকের ভিডিওটা দেখো। আর যারা চ্যানেলে নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।